খাবার টেবিলের ডান পাশে দাঁড়িয়ে আছে মা, আর বাম পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী শ্রাবণী। আমি বুঝতে পারছি না কে কোন তরকারিটা রান্না করেছে। বোয়াল মাছের তরকারির দিকে চোখ যেতেই শ্রাবণী হালকা কাশির শব্দ করলো। শোল মাছের তরকারির দিকে যখন হাত বাড়ালাম তখন মা কেঁদে বলল, এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। যে মা এত কষ্ট করে বোয়াল মাছের তরকারি রান্না করলো, তুই সেই মায়ের রান্না করা তরকারি না খেয়ে বউয়ের শোল মাছের তরকারির দিকে হাত বাড়ালি। বাসায় একটা নতুন টিভি আনলাম, টিভিটা ড্রয়িং রুমে ফিটিং করলাম। বাবা এসে বলল, টিভি এনেছিস, খুব ভালো করেছিস। আমি আবার রাজ্জাক শাবানার ভক্ত, তাদের সিনেমা আমি খুব দেখি, এখন আমার সময় কাটবে। আমার স্ত্রী শ্রাবণী এসে বলল, আমি আবার স্টার জলসা না দেখলে থাকতে পারি না। টিভি এনেছো, খুব ভালো করেছো, মোবাইলে এইসব চ্যানেল দেখে ভালো লাগে না। মা বলে উঠল, আমি আবার খালেদা আক্তার কল্পনার দুঃখের সিনেমা না দেখলে আমার সময় কাটে না, এজন্যই তো বলি আমার লক্ষ্মী ছেলে, বলে আমাকে জড়িয়ে ধরলো। কিছুদিন পর খাবার টেবিলের ডান পাশে দাঁড়িয়ে আছে মা, আর বাম পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী শ্রাবণী। আমি মাঝখানে বসা, আমার সামনে দুটো বাটিতে একটার মধ্যে শোল মাছের তরকারি রাখা, আরেকটার মধ্যে বোয়াল মাছের তরকারি রাখা। আমি বুঝতে পারছি না কে কোন তরকারিটা রান্না করেছে। বোয়াল মাছের তরকারির দিকে চোখ যেতেই শ্রাবণী হালকা কাশির শব্দ করলো। শোল মাছের তরকারির দিকে যখন হাত বাড়ালাম তখন মা বলল, এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। যেই মা এত কষ্ট করে বোয়াল মাছের তরকারি রান্না করলো, তুই সেই মায়ের রান্না করা তরকারি না খেয়ে বউয়ের শোল মাছের তরকারির দিকে হাত বাড়ালি। আল্লাহ, এই দিন দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। এই কথা শুনে আমি যখন বোয়াল মাছের তরকারির দিকে হাত বাড়ালাম তখন শ্রাবণী বলল, এই দিনটা দেখার জন্যই পরিবারের সবার মুখে চুনকালি মেখে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম। যে আমি কোনোদিনও এক গ্লাস পানি পর্যন্ত নিজে খাইনি, সে আমি নিজের হাত পুড়িয়ে রান্না করেছি। এখন তুমি আমার রান্না করা তরকারি না খেয়ে তোমার মায়ের বোয়াল মাছের তরকারির দিকে হাত বাড়ালে। আমি বললাম, তোমরা দুজন যদি এরকম করতে থাকো, আজকে থেকে আমি বাসায় আর ভাতই খাবো না, বলে দিলাম। মনে মনে ভাবলাম, আসলে এদের হয়েছেটা কি। অসহায় হয়ে আমি যখন শোল মাছের তরকারির বাটিটা হাতে নিলাম তখন মা কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে 20 বছর আগে তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন একা হাতে তোকে মানুষ করেছি। তোর কথা ভেবে আমি আর নতুন করে বিয়ে করিনি, সে তুই আমাকে এই প্রতিদান দিলি। অবাক হয়ে মাকে বললাম, বাবা আবার কবে আমাদের ছেড়ে চলে গেল? বাবা তো বেঁচে আছে, ড্রয়িং রুমে বাবা টিভি দেখছে। মার চোখের পানি মুছতে মুছতে বলল, আবেগে ভুলভাল ডায়লগ বলে ফেলেছি, তুই বোয়াল মাছের তরকারি দিয়ে আগে ভাত খা। আমি বললাম, ঠিক আছে মা, তুমি কেঁদো না তো, আমি খাচ্ছি। বলেই আমি শোল মাছের তরকারি রেখে যখন বোয়াল মাছের তরকারির বাটিটা হাতে নিলাম তখন শ্রাবণী চিৎকার করে বলল, না না না, এটা হতে পারে না, আমার স্মৃতির সিঁদুরের দিব্যি লাগে, তুমি বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খেও না। আমি অবাক হয়ে শ্রাবণীকে বললাম, ইসলামী শরীয়ত মতে 3 কবুল বলে আমি তোমায় বিয়ে করেছি, তুমি স্মৃতির সিঁদুর পেলে কোত্থেকে? শ্রাবণী বলল, বেশি ইমোশনাল হয়ে ইন্ডিয়ান সিরিয়ালের ডায়লগ মেরে দিয়েছি, তুমি শোল মাছের তরকারি দিয়ে আগে ভাত খাও গো। আমি রাগ করে বললাম, খাবো না তোমাদের খাবার, এই বাড়িটাতে হয়েছেটা কি আমাকে একটু বলো তো। এই কথা বলে আমি বাবার কাছে গেলাম। বাবা আমাকে দেখে বলল, বন্ধুদের সামনে আমাকে তোর বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে তাই না? তাই তো বাবাকে চাকর বলে পরিচয় দিলি। ঠেলা গাড়ি চালিয়ে নিজের রক্ত পানি করেই তোকে মানুষ করেছি, আজ তুই এই প্রতিদান দিলি। আমি অবাক হয়ে বললাম, তুমি কবে ঠেলা গাড়ি চালিয়েছো? তুমি তো ব্যাংকে চাকরি করতে, আর কোন কালে তোমাকে আমি বন্ধুদের সামনে চাকর বলে পরিচয় করিয়ে দিয়েছি? বাবা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই শুনি টিভিতে একটা গান শোনা যাচ্ছে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। তার মানে আমার বাপজান বাবা কেন চাকর মুভি দেখে আবেগেই ডায়লগ মেরে দিয়েছে। কয়দিন আগেও আমার পরিবারটা ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই আমার পরিবারের সবাই মুভি কিংবা সিরিয়ালের এক একজন এক একটা ক্যারেক্টার হয়ে গেছে। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। পরের দিন অফিসে গিয়ে নিজের কষ্টের কথাগুলো যখন আমার বন্ধু মামুনের কাছে শেয়ার করলাম তখন সবটা শুনে মামুন বলল, আঙ্কেল চাকরি থেকে অবসর নিয়েছে কবে রে? আমি বললাম, বছর খানেক হবে। আঙ্কেল কি বাসা থেকে বের হয় পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে? বাবার তেমন বন্ধু বান্ধব নেই, আর যারা ছিল তারা এক একজন এক এক জায়গায়। তোর বউ তো শিক্ষিত, তাহলে ওকে চাকরি করতে বলিস না কেন? আমি বললাম, চাকরি করার কি দরকার, বাবার পেনশনের টাকা আর আমার বেতনের টাকা দিয়েই তো সব হয়ে যায়। মামুন মুচকি হেসে বলল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এ কথাটা মানিস? 4 জনের সংসার তোদের, তুই সকাল থেকে রাত পর্যন্ত বাহিরে থাকিস, যার জন্য পরিবারকে সময় দিতে পারিস না। তাতে টেলিভিশনের সাথে কি সম্পর্ক? আঙ্কেলও সারাদিন বাসায় থাকে, বউ শাশুড়ি মিলে 4 জনের রান্না
রান্না রেঁধে সিরিয়াল দেখে সময় পার করে, এজন্যই তো টেলিভিশনটা বাসায় আনলাম। মামুন এবার বলল, কোনো কিছু নিয়ে তাদের চিন্তা নেই বলেই সিরিয়ালের ক্যারেক্টারগুলো ওদের মাথায় সারাদিন ঘুরে। যদি পারিস তিনজনকে কোনোভাবে ব্যস্ত রাখ, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। মামুনের পিঠে থাপ্পড় দিয়ে বললাম, তুই আসলে একটা জিনিস, আজকে আসি। এ কথা বলে উঠে চলে গেল। বাসায় এসে দেখি একসাথে বসে টিভি দেখছে। আমি টিভিটা অফ করে দিলাম। প্রথমে সবাই বিরক্ত হয়েছিল, কিন্তু আমার রাগী চেহারা দেখে কেউ কিছু বলার সাহস পায়নি। বাবাকে বললাম, বাবা তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজে কোথাও ঘুরতে গেছো? বাবা বলল, আমি নিজেই কখনো যাইনি, তোর মাকে নিয়ে যাওয়া তো দূরের কথা। ব্যাংকের কার্ডটা বাবার হাতে তুলে দিয়ে বললাম, তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজে সব ঘুরে আসবে, আর আমার ক্যামেরাটা সাথে নিয়ে যাবে। যখন যেখানে যাবে সেটার ভিডিও করবে আর ছবি তুলবে। তোমরা ঘুরে আসার পর আমি শ্রাবণীকে নিয়ে যাব। বাবা আমতা আমতা করে বলল, কিন্তু এই বয়সে। আমি বাবাকে থামিয়ে দিলাম, তুমি এখনো যথেষ্ট ইয়াং আছো। ঘরে বসে 32 ইঞ্চি টেলিভিশনের দুনিয়া না দেখে নিজ চোখে একটু দেখে আসো। তোমাদের পুরনো প্রেমটাও জাগবে, আবার মনের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে। আমার কথা শুনে বাবা কিছুটা লজ্জা পেলেও মার চোখে মুখে অন্যরকম আনন্দ দেখতে পাচ্ছিলাম। শ্রাবণীর দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, এত কষ্ট করে পড়াশোনা করেছো কি হিন্দি সিরিয়াল দেখে জামাই নিয়ে টানাটানি করার জন্য? ডিমের হালি যে 60 টাকা, এ খেয়াল আছে? কোথায় চাকরি বাকরি করে স্বামীকে একটু সাহায্য করবে, তা না, বসে বসে স্বামীর অন্ন ধ্বংস করছো। আমার কথা শুনে শ্রাবণীর ফর্সা মুখটা লাল হয়ে গেল, ঠোঁট বাঁকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। মা বাবা কিছুটা রেগে গেল, মেয়েটাকে কাঁদালি কেন? আমি হেসে বললাম, ওর পুরনো জেদটা জাগানোর জন্য। দেখে নিও, এই জেদের জন্যই কয়েকদিনের মধ্যে একটা চাকরি খুঁজে নেবে। এ কথা বলে রুমের দিকে গেলাম। রুমে এসে দেখি শ্রাবণী ল্যাপটপ টিপছে আর কার সাথে যেন ফোনে চাকরির বিষয়ে কথা বলছে। কথাটা মনে হয় খুব গায়ে লেগেছে, তাই এখনো কান্না থামছে না। কেন জানি শ্রাবণী কাঁদলে ওর সৌন্দর্যটা বহু গুণ বেড়ে যায়। আমি আরেকটু কাঁদানোর জন্য বললাম, বেগুন 80 টাকা কেজি, ভাবা যায়? আমি একা আর কত করব? অনেকেই আছে শুধু পায়ের উপর পা তুলে খাবে আর সিরিয়াল দেখবে। শ্রাবণী কান্নার গতি বাড়িয়ে দিয়ে কাকে যেন ফোনে বলতে লাগলো, যে কোনো চাকরি হলেই চলবে, দরকার পড়লে রাস্তাঘাটে ঝাড়ু দেব, তারপরেও কারো অপমান সহ্য করতে পারবো না। আরো কিছুদিন পর এক প্যাকেট মিষ্টি নিয়ে মামুনের অফিসে গেলাম। বললাম, বাবার ফেসবুকের টাকায় তোর জন্য মিষ্টি নিয়ে আসলাম। মামুন মুচকি হেসে আমায় বলল, আঙ্কেলের ব্লগগুলো সত্যি অনেক সুন্দর হয় রে। আসলে কার ভেতরে কি প্রতিভা আছে আমরা কেউ জানি না। আমি হেসে বললাম, বাবার এখন ব্যস্ততা হলো মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আর সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করা। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, তোর বউয়ের কি খবর? আমি মুচকি হেসে বললাম, গার্লস স্কুলের টিচার, এখন মেয়েদের শেখায় সবসময় স্বামীর উপর নির্ভরশীল হবে না, তোমরা নিজেরাও কিছু করার চেষ্টা করবে। আসলে একটা ভালো বন্ধু এক পৃথিবীর সমান। সম্মানিত দর্শক, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন। গল্প রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।